আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়মিত বাড়িতে পড়াশোনা করতেছো এবং করোনা মহামারীকালীন সময়ে স্বাস্থ্যবিধিগুলো তোমরা ভালোভাবে মেনে চলতেছো। আমার আজকের ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি মূলত নবম ও দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জীববিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায় থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পুরো ক্লাস জুড়ে তোমাদের সাথে আছি আমি আহসান হাবিব, সহকারী শিক্ষক, আমিন নওয়াজ বালিকা উচ্চ বিদ্যালয়। শুরুতেই আমি আজকের পাঠের উপর ভিত্তি করে কয়েকটি চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা একটু লক্ষ্য করো। প্রথম চিত্রটির মধ্যে আমরা দুইজন ব্যক্তি দেখতে পাচ্ছি। একজন তুলনামূলকভাবে উঁচু এবং আরেকজন তুলনামূলকভাবে আমরা খাটো প্রকৃতির দেখতে পাচ্ছি। অপর চিত্রটি তোমরা লক্ষ্য করো, এটি একটি কোষীয় অঙ্গাণু, আর এই কোষীয় অঙ্গাণুটির নাম তোমরা জানো, এটি হচ্ছে নিউক্লিয়াস। এবং অপর চিত্রটিতে তোমরা একটি ক্রোমোজোম দেখতে পাচ্ছ। আমরা প্রথমে যে চিত্রটি দেখলাম, একজন ব্যক্তি তুলনামূলক লম্বা এবং আরেকজন তুলনামূলকভাবে খাটো। তো এই উঁচু এবং তুলনামূলকভাবে খাটো হওয়া এটি একটি বংশগতীয় বৈশিষ্ট্য। আর এই বংশগতীয় যে বস্তু বা যে বৈশিষ্ট্য নির্ধারণকারী জিন থাকে ক্রোমোজোমের মধ্যে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি ক্রোমোজোম সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা উপস্থাপন করব। আজকের ক্লাসটি শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে সেই বিষয়গুলো হচ্ছে ক্রোমোজোম কি এবং এর ভৌত ও রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে, ডিএনএ ও আরএনএ কি এবং এর গঠন ব্যাখ্যা করতে পারবে, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য করতে পারবে, লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা জানতে পারবে, জেনেটিক ডিসঅর্ডার সম্পর্কে জানতে পারবে, অর্থাৎ বংশগতীয় যে রোগগুলো আছে সেই রোগগুলো সম্পর্কে জানতে পারবে। এ পর্যায়ে আমরা এখন শুরুতেই জেনে নিব ক্রোমোজোম কি। তোমরা একটি চিত্র দেখতে পাচ্ছ, এটি একটি কোষের চিত্র। কোষ থেকে আমরা নিউক্লিয়াসটিকে আলাদা করে নিলাম এবং নিউক্লিয়াসটি থেকে আমরা ক্রোমোজোম পাব। ক্রোমোজোমের সংজ্ঞায় আমরা বলতে পারি, জীবকোষের নিউক্লিয়াসে বিদ্যমান ক্রোমাটিন তন্তু পরিবর্তিত হয়ে যে খাটো মোটা আকৃতির অঙ্গাণুর সৃষ্টি হয় এবং জীবের বংশগতীয় বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে তাকে ক্রোমোজোম বলে। অর্থাৎ ক্রোমোজোমের ভিতরে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনগুলো অবস্থান করে। এ পর্যায়ে আমরা যেটি জানব তা হচ্ছে ক্রোমোজোমের গঠন। মূলত ক্রোমোজোমের গঠনটিকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি, যেমন বাহ্যিক আকার আকৃতির অর্থাৎ
বাহ্যিকভাবে এটি দেখতে কী রকমের হয়ে থাকে। এরপরে হচ্ছে অভ্যন্তরীণ গঠন, এর ভিতরে কি কি থাকে। তো মূলত ক্রোমোজোমের গঠন যদি আমরা বর্ণনা করতে যাই তাহলে ক্রোমোজোমের ভৌত গঠন আমাদের জানতে হবে এবং ক্রোমোজোমের রাসায়নিক গঠন আমাদের জানতে হবে। তো শুরুতে আমরা জেনে নিব ক্রোমোজোমের ভৌত গঠন। তোমরা চিত্রের মধ্যে একটি ক্রোমোজোমের ভৌত গঠন তোমরা দেখতে পাচ্ছ। উপরের যে স্ফীত অংশটি আমরা দেখতে পাচ্ছি, উপরের এই স্ফীত অংশটিকে বলা হচ্ছে স্যাটেলাইট। ঠিক স্যাটেলাইটের নিচে আমরা গৌণ কুঞ্চন দেখতে পাচ্ছি, চিকন অংশটি, এবং ভিতরে আমরা দেখতে পাচ্ছি পেঁচানো সুতার মতো একটি অংশ, এটাকে বলা হচ্ছে ক্রোমোনেমাটা। তারপর ক্রোমোজোমের মধ্যে একটি সেন্ট্রোমিয়ার থাকে এবং ক্রোমোজোমের বাহুটিকে আমরা ধাত্র বলতে পারি। ক্রোমোজোমের এই চিত্রটি দেখে তোমরা ভৌত গঠন সম্পর্কে একটি সম্যক ধারণা পেয়েছো আশা করি। এবারে আমরা জানব ক্রোমোজোমের রাসায়নিক গঠন। তো ক্রোমোজোমের রাসায়নিক গঠনকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করতে পারি। প্রথম যেটি আমরা বলতে পারি, ক্রোমোজোমের ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে। নিউক্লিক অ্যাসিডটি দুই ধরনের হয়ে থাকে, তোমরা অনেকেই জানো। একটি হচ্ছে ডিএনএ এবং অপরটি হচ্ছে আরএনএ। ক্রোমোজোমের মধ্যে দুই ধরনের প্রোটিন থাকে, একটিকে বলা হচ্ছে হিস্টোন এবং অপরটি নন হিস্টোন। এবং ক্রোমোজোমের মধ্যে কিছু রাসায়নিক উপাদান থাকে। এই রাসায়নিক উপাদানগুলো হচ্ছে লিপিড, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। এগুলো সামান্য পরিমাণে বিদ্যমান থাকে। এ পর্যায়ে আমরা নিউক্লিক অ্যাসিডের গঠন অর্থাৎ ডিএনএ এবং আরএনএ এর গঠন সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নিব। প্রিয় শিক্ষার্থীরা, ডিএনএ এর গঠনটা তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। মূলত ডিএনএটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট ডিঅক্সিরাইবোজ শর্করা এবং এর মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ঘটিত ক্ষার বিদ্যমান থাকে। একটিকে আমরা বলতেছি পিউরিন, যেখানে থাকে অ্যাডেনিন ও গুয়ানিন, এবং অপরটি হচ্ছে পাইরিমিডিন, যেখানে থাকে সাইটোসিল ও থায়ামিন। তাহলে এই দুই ধরনের নাইট্রোজেন বেজের সমন্বিত অবস্থাকে আমরা বলতেছি নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। আবার এই নিউক্লিওটাইডের সাথে আরও কিছু নিউক্লিওটাইড যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে। আর এই পলিনিউক্লিওটাইডের দ্বি-শিকল পেঁচানো সিঁড়ি বা এই ডাবল হেলিক্সকে আমরা বলি ডিএনএ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি তোমরা ডিএনএ সম্পর্কে একটি ধারণা পেয়েছো। এবারে আমরা জানব আরএনএ সম্পর্কে। আরএনএ এর চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ। এটি সিঙ্গেল হেলিক্স, মূলত এক সূত্রক। আরএনএও 5 কার্বন বিশিষ্ট রাইবোজ শর্করা। আরএনএ এর মধ্যে দুই ধরনের নাইট্রোজেন বেস থাকে, আর এই নাইট্রোজেন বেস হচ্ছে পিউরিন এবং অপরটি হচ্ছে পাইরিমিডিন। পিউরিনের মধ্যে থাকে অ্যাডেনিন ও গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে থাকে সাইটোসিন ও ইউরাসিল। তাহলে ডিএনএতে
থাইমিন ছিল আর ইউরাসিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডিএনএ এর মধ্যে থাইমিন ছিল আর আরএনএ এর মধ্যে ইউরাসিল, এতটুকু তফাৎ আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন বেজের মধ্যে। তো এই দুই ধরনের নাইট্রোজেন বেজের সমন্বিত অবস্থাটাকে আমরা বলতেছি নিউক্লিওসাইড। নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে এবং অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড গঠন করে। আর পলিনিউক্লিওটাইডের একক শিকল, যা দেখতে অনেকটা পাকানো দড়ির মতো, পলিনিউক্লিওটাইডের এক শিকল বিশিষ্ট এই গঠনকে আমরা বলতেছি আরএনএ। এই পর্যায়ে আমরা এখন জেনে নিব ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। দুইটি নিউক্লিক অ্যাসিড, কিন্তু এই ডিএনএ এবং আরএনএ এর মধ্যে আমরা বেশ কিছু পার্থক্য আমরা দেখতে পাই। প্রথম পার্থক্যটি তোমরা একটু লক্ষ্য করো। ডিএনএ এর মধ্যে বিদ্যমান শর্করাটির নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ আর আরএনএ এর মধ্যে বিদ্যমান শর্করাটির নাম হচ্ছে রাইবোজ। এরপরের পার্থক্য আমরা দেখতে পাচ্ছি পলিনিউক্লিওটাইডের দ্বিশিকল পেঁচানো সিঁড়ি অর্থাৎ ডাবল হেলিক্স বিশিষ্ট হয় ডিএনএটা, এবং পলিনিউক্লিওটাইডের একক শিকল দড়ির ন্যায় অর্থাৎ এটি সিঙ্গেল হেলিক্স হয়ে থাকে। ডিএনএ এর মধ্যে থায়ামিন নামক বিশেষ নাইট্রোজেন ক্ষার থাকে, কিন্তু আরএনএ এর মধ্যে ইউরাসিল নামক বিশেষ নাইট্রোজেন ক্ষার থাকে। ডিএনএ এর কোনো প্রকারভেদ নাই, কিন্তু আরএনএ এর একাধিক প্রকারভেদ আছে, যেমন এমআরএনএ, টিআরএনএ। এই বিষয়গুলো তোমরা উচ্চতর ক্লাসে জানতে পারবে। ডিএনএ মূলত জীবের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। আরএনএ মূলত ভাইরাসের বংশগতির ধারক এবং বাহক হিসেবে কাজ করে। অর্থাৎ ডিএনএ মূলত থাকে উন্নত শ্রেণীর জীবের মধ্যে, আরএনএ থাকে সাধারণত মাইক্রো অর্গানিজম বা নিম্ন শ্রেণীর যে জীবগুলো আছে সেগুলোর মধ্যে আরএনএ আমরা সাধারণত দেখতে পাই। এ পর্যায়ে আমরা জানব লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, অর্থাৎ ক্রোমোজোম কতটুকু ভূমিকা পালন করে লিঙ্গ নির্ধারণে, অর্থাৎ সন্তান ছেলে হবে না মেয়ে হবে এই বিষয়টি। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি একজন পুরুষ এবং একজন মহিলা। তো পুরুষের দেহে সেক্স ক্রোমোজোম হিসেবে থাকে এক্স এবং ওয়াই, আর নারীর দেহে সেক্স ক্রোমোজোম হিসেবে থাকে এক্স এবং এক্স। তো পুরুষের দেহে উৎপন্ন গ্যামেটগুলো হচ্ছে একটি এক্স এবং অপরটি ওয়াই, আর নারীর দেহে উৎপন্ন গ্যামেটগুলো হচ্ছে একটি এক্স এবং অপরটিও এক্স। যখন এই গ্যামেটগুলোর মধ্যে যখন মিলন ঘটে, যখন ক্রস ঘটে, তখন আমরা শুরুতেই লক্ষ্য করি যদি এক্স এর সাথে এক্স এর যদি ক্রস ঘটে তাহলে যে সন্তানটি জন্ম নিবে সেটি হবে মেয়ে সন্তান। কিন্তু এক্স এর সাথে যদি ওয়াই গ্যামেটের যদি ক্রস ঘটে তাহলে সেক্ষেত্রে যে সন্তানটি জন্ম নিবে সেটি হচ্ছে ছেলে সন্তান। অর্থাৎ বিষয়টি আমি আরও একবার বলতেছি, পুরুষের দেহে থাকে এক্স ওয়াই ক্রোমোজোম এবং নারীর দেহে থাকে এক্স এক্স ক্রোমোজোম। এগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম। পুরুষের দেহে উৎপন্ন গ্যামেট হচ্ছে এক্স ওয়াই এবং নারীর দেহে উৎপন্ন গ্যামেট হচ্ছে এক্স এবং এক্স। যদি এক্স এর সাথে এক্স এর ক্রস ঘটে তাহলে সন্তান হবে মেয়ে, যদি এক্স এর সাথে ওয়াই এর ক্রস ঘটে তাহলে সন্তান হবে
ছেলে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে এখন আমি আলোচনা করব বংশগতীয় কয়েকটি রোগ নিয়ে। প্রথম যে রোগটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে কালার ব্লাইন্ডস বা বর্ণান্ধতা। এখানে বিস্তারিত লেখা আছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। যখন কেউ কোনো রং সঠিকভাবে চিনতে পারে না, সেটি হচ্ছে কালার ব্লাইন্ডস বা বর্ণান্ধতা। রং চেনার জন্য আমাদের চোখের স্নায়ুকোষে রং শনাক্তকারী পিগমেন্ট থাকে। কালার ব্লাইন্ড অবস্থায় রোগীদের চোখে স্নায়ুকোষের রং শনাক্তকারী পিগমেন্টের অভাব থাকে। যদি কারো একটি পিগমেন্ট না থাকে, তখন সে লাল আর সবুজ পার্থক্য করতে পারে না। এটা সার্বজনীন কালার ব্লাইন্ড সমস্যা। একাধিক পিগমেন্ট না থাকার কারণে লাল এবং সবুজ রং ছাড়াও রোগী নীল এবং হলুদ রং পার্থক্য করতে পারে না। পুরুষদের বেলায় সাধারণত প্রতি 10 জনে একজনকে কালার ব্লাইন্ড হতে দেখা যায়, তবে খুব কম নারীরাই এই অসুখে ভোগেন। তো এখানে একটি চিত্র দেয়া আছে। যদি কারো কালার ব্লাইন্ড সমস্যা যদি থেকে থাকে, তাহলে এই চিত্রটির ভিতরে একটি সংখ্যা লেখা আছে। সংখ্যাটি স্পষ্টভাবে হয়তোবা তুমি পড়তে পারবে না, দেখতে পারবে না যে সেখানে কি লেখা আছে। এরপরে পরবর্তীতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বংশগতীয় রোগ সম্পর্কে আমি আলোচনা করব, সেটি হচ্ছে থ্যালাসেমিয়া। তো থ্যালাসেমিয়া মূলত এটি অত্যন্ত ক্ষতিকর এবং ক্রিটিক্যাল একটি বংশগতীয় রোগ। মূলত থ্যালাসেমিয়া হচ্ছে রক্তে লোহিত কণিকার একটি অস্বাভাবিক অবস্থাজনিত রোগ। অর্থাৎ এই রোগে রক্তের মধ্যে যে লোহিত কণিকাগুলো আছে, এই লোহিত কণিকাগুলো নষ্ট হয়ে যায়, ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে। আর এই রোগটি বংশ পরস্পরায় কিন্তু স্থানান্তরিত হয়ে থাকে। অর্থাৎ বাবা মায়ের দেহে যদি এই থ্যালাসেমিয়া রোগ যদি বাবা মায়ের দেহে যদি থাকে, তাহলে সন্তানদের দেহেও এই থ্যালাসেমিয়া রোগটি স্থানান্তরিত হতে পারে। তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে এক বাবা মায়ের এখানে ছবি দেয়া আছে। এখানে মা এবং বাবা দুজনেই থ্যালাসেমিয়া আক্রান্ত। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লাল চিহ্নিত যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ দেহের একটি অংশ এখানে লাল চিহ্নিত করা হয়েছে এবং অপর অংশটি নীল চিহ্নিত করা হয়েছে। তো এখানে লাল চিহ্নিত অংশটি থ্যালাসেমিয়ার জিন বহন করতেছে এবং তোমরা নীল চিহ্নিত যে অংশটি দেখতে পাচ্ছ এটি সুস্থ জিন। তো যদি থ্যালাসেমিয়া জিন বহনকারী পিতামাতার যদি বিয়ে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের যে সন্তান উৎপন্ন হবে, সেই সন্তানগুলোর মধ্যে কিছু সন্তান সুস্থ এবং কিছু সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে। আচ্ছা, এখন আমরা একটু বিশ্লেষণ করি। আমরা মনে করি যে প্রথমে মায়ের দেহ থেকে উৎপন্ন গ্যামেট হচ্ছে বড় হাতের আর এবং ছোট হাতের আর, তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে। এবং পুরুষের দেহ থেকে উৎপন্ন গ্যামেট হচ্ছে বড় হাতের আর এবং ছোট হাতের আর। এখানে লাল চিহ্নিত যে দুইটা গ্যামেট রয়েছে, এই দুইটা হচ্ছে থ্যালাসেমিয়া জিন বহনকারী গ্যামেট, এবং নীল যে দুইটা গ্যামেট আছে এটি হচ্ছে সুস্থ জিন। এখন এদের মধ্যে যদি ক্রস ঘটানো হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু, প্রথম সন্তানটি, এবং পরের সন্তান
দুইটি আমরা দেখতে পাচ্ছি থ্যালাসেমিয়া জিন বহনকারী, কিন্তু তারা সুস্থ হবে। এবং চতুর্থ সন্তানটি আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সন্তানটির দেহে কোনো থ্যালাসেমিয়া জিন নাই, কাজেই চতুর্থ সন্তানটি সম্পূর্ণরূপে সুস্থ। অর্থাৎ যদি এই দম্পতি থেকে যদি 4টি সন্তান যদি নিয়ে থাকে তারা, তাহলে আমরা তুলনামূলকভাবে এখানে দেখতে পাবো একটি সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে এবং একটি সন্তান সম্পূর্ণরূপে সুস্থ হবে, এবং অপর 2 সন্তানটি সুস্থ হবে কিন্তু তাদের দেহের মধ্যে থ্যালাসেমিয়ার জিন বিদ্যমান থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো। এ পর্যায়ে তোমাদের একটি ছোট্ট বাড়ির কাজ দিব, সেটি হচ্ছে ক্রোমোজোমকে বংশগতির ভৌত ভিত্তি বলা হয় কেন। আশা করি তোমরা এই প্রশ্নটির উত্তর সবাই দিতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, আমার আজকের ক্লাসটি এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী ক্লাসে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।